আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অবগত আছেন যে আজ ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ ট্রেনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এখন প্রশ্ন হচ্ছে, ট্রেনি চিকিৎসকরা আন্দোলনের মাধ্যমে যদি তাদের বেতন ভাতা বাড়াতে পারে, তাহলে মাধ্যমিকের বেসরকারি অংশ মানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা, এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝিয়েছি আমি। এই বিপুল সংখ্যক শিক্ষক, ৫ লক্ষাধিক শিক্ষক এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছে। এই বিপুল সংখ্যক শিক্ষক কেন তাদের দাবি দাওয়া আদায় করতে পারছে না? যদি কয়েক হাজার ট্রেনি চিকিৎসক তাদের বেতন ভাতা বাড়াতে পারে আন্দোলনের মাধ্যমে, এই বিপুল সংখ্যক শিক্ষক কেন পারছে না? পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের ভাতা ২৫,০০০ টাকা ছিল। এরপরে তাদের আন্দোলনের প্রেক্ষিতে ৫,০০০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছিল। ৫,০০০ টাকা বাড়িয়ে বেতন ভাতা বাড়ানোর একটা প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়, কিন্তু তারা ৫০,০০০ টাকা বেতনের দাবিতে আন্দোলন করে আসছিল। যখনই ৫,০০০ টাকা বাড়িয়ে ৩০,০০০ টাকা করে প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়, তখন তারা সেই প্রজ্ঞাপনটি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছিল এবং আবারও আন্দোলনে অংশ নিয়েছিল। এবং সারা দেশের সকল ট্রেনি চিকিৎসক একাত্মতা পোষণ করে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যার ফলশ্রুতিতে আজকে ৩০ ডিসেম্বর আবারও ৫,০০০, মোট ১০,০০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। এখন তাদের মূল বেতন হবে ৩৫,০০০ টাকা। তাহলে আমরা কেন পারছি না? আমাদের দুর্বলতা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে, আমরা নানা দলে, নানা উপদলে বিভক্ত। আমরা পা চাটা জাতিতে পরিণত হয়েছি। এই বেসরকারি শিক্ষক সমাজ, আমরা পা চাটা জাতিতে পরিণত হয়েছি। কে কার পা চাটতে পারি, এখানে যারাই আসি তারাই নেতা হতে চাই, কেউ কাউকে ন্যূনতম মানি না। আমাদের এই বেসরকারি সেক্টরে এত সংগঠন যে হিসাব করে শেষ করা যায় না। আমরা সবাই নেতা, কেউ কাউকে মানি না এবং কেউ কাউকে বিশ্বাসও করি না। আর বিশ্বাস না করার একটা কারণ আছে, আমরা কেউ কাউকে দামও দেই না। যখন নেতা হয়ে যাই তখন মনে করি যে নিচে যারা আছে তারা সবাই প্রজা, আমি একাই রাজা, আমি যা বলবো তাদেরকে তাই শুনতে হবে। শিক্ষক নেতাদের এই স্বৈরাচারী মনোভাবের কারণে ওই সংগঠন থেকে বেরিয়ে অন্য শিক্ষকরা আর একটা সংগঠন তৈরি করে। ৬০ থেকে ৭০টা সংগঠন হয়েছে। আমরা যদি ফেসবুকে দেখি, দেখবেন যে এই সংগঠন, ওই সংগঠন, এই সংগঠন, কতগুলো যে সংগঠন আছে অনলাইন ভিত্তিক, সেটার কোনো কুল কিনারা নাই। আমরা এই সংগঠনগুলো তৈরি করে একজন আরেকজনের পিছনে লাগছি। একজন এটা দাবি দাওয়া করছে, আমরা পাল্টা বক্তব্য দিয়ে তাদের দাবি দাওয়াগুলোকে দমানোর চেষ্টা করছি, তারা যেন না পারে সেই ব্যবস্থা করছি। আবার ওই সংগঠন যখন আন্দোলন করছে তখন আরেক সংগঠন বিরোধিতা করছে। এই বিরোধিতার কারণে বেসরকারি শিক্ষক সমাজ সেই শুরু থেকে আজ পর্যন্ত কিচ্ছু পায়নি এবং মনে হয় না ভবিষ্যতে পাবে। সময়ের পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে না। আমরা সবাই বেসরকারি শিক্ষক, আমাদের সবারই লক্ষ্য একটাই, আমাদের বেতন ভাতা কম, এই বেতন ভাতা বাড়াতে হবে। আমাদের বাড়ি ভাড়া নাই, এটা নাই বললেই চলে, কারণ বাড়ি ভাড়া ১,০০০ টাকা, এটা বললেও লজ্জা লাগে। এই ১,০০০ টাকা বাড়ি ভাড়া আমরা সেই ২৪-২৫ বছরেও বাড়াইতে পারিনি। আমাদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা, সরকারিরা ১৫০০ টাকা পায়, এটাকে আমরা বাড়াইতে পারি নাই। আমরা সারা দেশের মাধ্যমিক সেক্টরে ৯৫% শিক্ষা সরবরাহ করে থাকি। একবার চিন্তা করেন তো, আমরা যদি সবাই এক হয়ে আন্দোলন করতাম, দেশের ৯৫% শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতো, আমাদের দাবি দেওয়া সরকার মেনে নিতে বাধ্য থাকতো। এটাকে আমরা কখনো করতে পেরেছি? পারি নাই। স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিদায় নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তারা প্রথমেই বলেছিল যে আমরা শিক্ষাক্ষেত্রে একটা সংস্কার নিয়ে আসব। এটা ছিল আমাদের জন্য একটা সুযোগ। যেহেতু এই সেক্টরে আমরা সবচেয়ে বেশি অবহেলিত এবং নিপীড়িত, কোনো সরকারই আমাদেরকে গুরুত্ব সহকারে সেভাবে দেখেনি। আমরা কিন্তু এক হয়ে আন্দোলন করতে পারতাম, দাবি জানাইতে পারতাম, আমরা জাতীয়করণের একটা রোড ম্যাপ দিতাম, সেই অনুযায়ী আন্দোলন করলে আমরা কিন্তু সফল হতাম। কিন্তু আমরা সফল হব না তো। ওই যে বললাম যে আমরা হলাম পা চাটা জাতি, আমরা শিক্ষক, আমাদের স্বার্থ হলো আমাদের জীবন মান কীভাবে উন্নয়ন করা যায়। কিন্তু আমরা লেজুর ভিত্তিক রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে আমরা আমাদের বৃহত্তর স্বার্থকে একেবারে জলাঞ্জলি দিয়ে দিচ্ছি। আসলে এই অবস্থার উন্নয়ন ঘটানো প্রয়োজন।
অনেক শিক্ষক সংগঠন আছে যে শিক্ষক সংগঠনের নেতারা অবসরে গিয়েছেন, কিন্তু এই সংগঠনের পথ ছাড়েন নাই। আচ্ছা, যে সকল শিক্ষক সংগঠনের নেতারা অবসরে গিয়েছে তারা যদি ওই সংগঠনের নেতা থাকে, তারা কি শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কখনো কথা বলবে, জোরালো কোনো ভূমিকা পালন করবে? আর যদি করেও, তাতে ওই শিক্ষকদের লাভ কি? তারা কেন করবে? এটা তো বুঝে আসতে হবে। প্রথমে এই শিক্ষক সংগঠনগুলো থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের যারা নেতা হিসেবে আছেন তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। তারপরে সকল শিক্ষক সংগঠন মিলে একটা মোর্চা তৈরি করা উচিত, মানে একটা সংগঠন তৈরি করা উচিত যেখানে সবাই নেতা, এমন মনোভাব থাকবে না। আমরা সবাই প্রজা, আমরা সবাই কর্মী, আমরা সবাই চাকরিজীবী, আমরা সবাই বেসরকারি শিক্ষক, এই নীতিতে বিশ্বাস করে একজনকে সামনে রেখে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, তাহলে মনে হয় আমরা বৃহত্তর স্বার্থ অতি দ্রুত আদায় করতে পারবো, মানে জাতীয়করণ। অথবা সেটা যদি নাও হয়, তাহলে আমরা আমাদের বাড়ি ভাড়াটা 40% বা 45% যেভাবে সরকারি চাকরিজীবীরা পায় সেরকম একটা অংশে উন্নীত করতে পারতাম। আমাদের চিকিৎসা ভাতাটাকে বাড়াইতে পারতাম। আমাদের উৎসব ভাতা মাত্র 25%। চিন্তা করা যায়, বছরে 2টা ঈদ আসে, আমরা মাত্র 25% ভাতা পাই, যেটা দিয়ে একজনের পোশাক কেনার টাকাও হয় না। বউ বাচ্চা সহ, বাবা মা সহ 7-8 জনের একটা পরিবারে কিভাবে এই 25% দিয়ে আপনি ঈদ করবেন, চিন্তা করা যায়। তাই সময় এসেছে আমরা এক হই, আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে দাবি দাওয়াগুলো তুলে ধরি এবং দাবি দাওয়াগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকি। অন্তর্বর্তীকালীন সরকার এই 2025 সালটাই ক্ষমতায় আছেন। সামনে জুন জুলাই যেহেতু নতুন বাজেট আসবে, এই নতুন বাজেটের আগে আমরা একত্রিত হয়ে আমরা একটা নির্দিষ্ট রূপরেখা অনুযায়ী আন্দোলন করি। আমাদের স্বার্থ যেন রক্ষিত হয়, আমাদের বৃহত্তর স্বার্থ যেন অর্জিত হয়, সেই ব্যাপারে একমত হয়ে আমরা কঠোর অবস্থান নেই রাজপথে। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে এবং আমরা বৃহত্তর স্বার্থ অর্জন করব। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এই পর্যন্তই। এই ধরনের তথ্যবহুল এবং ইনফরমেটিভ ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।